স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত, কারণ হিসেবে বন্দরে যানজটের দাবি। ব্যবসার জন্য বাংলাদেশ সেরা, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিনিয়োগ সম্মেলনে 4 প্রতিষ্ঠানকে সম্মাননা। আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। 26 জনের বিরুদ্ধে মিলেছে প্রমাণ। চারুকলায় ভিন্ন আবহে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি, কোনো কমতি নেই বলে আশ্বাস শিক্ষকদের। বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত। এর ফলে ভারতীয় স্থলবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ আপাতত বাতিল হলো। ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণ হিসেবে ভারতের বন্দরগুলোয় যানজট লেগে থাকার কথা বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ 2020 সালের 29 জুন থেকে কম খরচে এবং দ্রুততম সময়ে নিকটবর্তী দেশগুলোতে পণ্য পাঠাতে পারত। বিশেষত পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ভারতের ভেতর দিয়ে স্থল ও সমুদ্রবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানো ছিল সহজতর ও সাশ্রয়ী। ভারত সেই ট্রান্সশিপমেন্ট হঠাৎই বাতিল বা প্রত্যাহার করে নিল। এ বিষয়ে মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আদেশ জারি করে। এর পাশাপাশি 2020 সালের 29 জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার এক ব্রিফিংয়ে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বন্দরগুলোতে যানজটের কথা উল্লেখ করেন। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হচ্ছিল। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল। তাই মঙ্গলবার থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ট্রান্সশিপমেন্ট নিয়ে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতকে প্রভাবিত করতে পারে। এমনকি দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে, ঠিক তখনই দিল্লির এমন ঘোষণা বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটল। যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়টি জানেনই না বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আপনি নিউজটা আমাকে এইমাত্র ব্রেক করলেন, কারণ এটা আমি জানতাম না। আমি তো একটার পর একটা বাইল্যাটারাল মিটিং এর মধ্যে আছি, সো এই ব্যাপারে আমার একেবারেই ধারণা নেই যে ওনারা কি ডিসিশন নিয়েছেন, কেন ডিসিশন নিয়েছেন। দেখেন, আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, অ্যাজ ইউ হ্যাভ সিন, এক সপ্তাহ আগে থেকে। সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা, এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে, অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে, আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্নও করা হবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও এরই মধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ব্যবসার জন্য বাংলাদেশ সেরা স্থান, তাই এই দেশে ব্যবসা নিয়ে আসার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। His dedication, his commitment. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ও 74-এর দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে ওঠেন অন্তর্বর্তী সরকারের প্রধান। People died of hunger. বক্তৃতায় দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক সংস্কার তুলে ধরেন ডক্টর ইউনূস। So if you want to make a business with a purpose, বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় দেশ। এখানে আপনি পছন্দমতো ব্যবসা করতে পারেন। you will not know what your business will be like. ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের ধারণা পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ is a country. বাংলাদেশে আপনি ব্যবসার জন্য দুর্দান্ত ধারণা পেতে পারবেন, যা বিশ্বকে বদলে দিতে পারে। Make things happen.
এই বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান স্টারলিংক। So that was the country we started with. আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে 4 প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা এই পুরস্কার তাদের হাতে তুলে দেন। এ সময় অর্থনীতির উন্নয়নে সহায়তার জন্য প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ও উদ্যমের প্রশংসা করা হয়। Of Walton High-Tech Industries to come to the stage. 4 দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দেশের পণ্য উৎপাদন ও প্রযুক্তি খাতে বিপ্লব আনায় ওয়ালটন বাংলাদেশের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স এবং টেকনোলজি পণ্য উৎপাদক হিসেবে এ পুরস্কারে মনোনীত হয়। Let's reveal the winner for foreign investors category. The winner is বিকাশ। ডিজিটাল পেমেন্ট খাতের উন্নয়নে অবদান রাখায় দ্বিতীয় পুরস্কার দেয়া হয় বিকাশকে। সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশের ভূমিকার কথা স্বীকার করা হয়। ডিরেক্টর স্কয়ার ফার্মাসিউটিক্যালস টু কাম টু দ্য স্টেজ। এছাড়া অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিক্সকেও এই সম্মেলনে বিশেষ পুরস্কার দেয়া হয়। Ladies and gentlemen, a round of applause for Mr. Ki Hak Sung, please. অন্যদিকে এই সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। People who are just presented, they are the heroes of Bangladesh. Let's give another big applause for them. আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের প্রতিরক্ষা খাতের জন্য বিনিয়োগকারী খুঁজছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রযুক্তিগত বিষয়ে সামরিক বাহিনীতে কিছু উন্নয়ন প্রয়োজন, তাই এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এমন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগ করবে বলেও জানান তিনি। এর ফলে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে দেশে অন্তত 15,000 লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপারস করেছেন, স্ক্রিন দেওয়া ছিল, ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব। যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আরেক মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 পুলিশ কর্মকর্তাকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আবু সাইদ নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হওয়ার অভিযোগ করে রংপুরে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগে 26 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ এবং 2 পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি। আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে, এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নামও আছে। এদিকে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি বিরোধী অভিযানে 9 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক পুলিশ সুপার জসিমউদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এ মামলায় গত 6 মার্চ সাবেক আইজিপি শহীদুল হক সহ সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও শেখ মুজিবের 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন তথ্য জানান। সাংবাদিকদের তিনি বলেন, 7 সদস্যের একটি কমিটি গত জানুয়ারি মাস থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু করে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 26 মার্চ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। তবে কোভিড মহামারীর কারণে মুজিব বর্ষের সময়কাল বাড়ানো হয়। নানা আলোচনাকে সঙ্গী করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। এর মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন মোটিভ, আর বরাবরের মতোই রয়েছে বাংলা সংস্কৃতির পরিচয় বহন করে এমন চিরায়ত সব আয়োজন। তবে মঙ্গল শোভাযাত্রা নাকি অন্য কোনো নামে নববর্ষের শোভাযাত্রা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়ে এবার আয়োজন করা হচ্ছে বাংলা নববর্ষের শোভাযাত্রার। বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে দৈত্যরূপী ফ্যাসিস্টের প্রতিকৃতি। আরও রয়েছে পায়রা, ইলিশ মাছ, বাংলার বাঘ, পালকি আর বিভিন্ন বর্ণমালা। সুই সুতার ফোঁড়ে বাংলার লোকগাথার যে ছবি আঁকতেন নারীরা, সেই বনবিবি সহ অন্যান্য গল্পের ছবি আঁকছেন চারুকলার শিক্ষক, শিক্ষার্থী আর প্রাক্তনীরা। এছাড়া কাগজ কেটে রং তুলিতে মাছ, পাখি, বাঘ, সিংহ, রাজা রানী সহ আরও নানান কিছুর অবয়ব আঁকছেন শিল্পীরা। সবার পার্টিসিপেশন বাড়ছে, আস্তে আস্তে সবাই আর কি কাজের একটা গতি ফিরে আসছে। যারা আসবেন ওরা এটাকে দেখে কি ওরা পজিটিভভাবে নিচ্ছে না নেগেটিভভাবে নিচ্ছে মোটিভগুলো, সেটা অ্যাকচুয়ালি মানে আমরা ওদের উপরে ছেড়ে দিই। তবে আগের মতো জৌলুস পাওয়া যায়নি এবার। বিক্রয় কেন্দ্রে ভিড় অনেকটা কম, কিন্তু এতে নববর্ষের আয়োজনে কোনো ভাটা পড়বে না বলে জানান শিক্ষকরা। আমাদের দেশে আর যেন ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই কারণে আমরা একটা মোটিভ তৈরি করেছি, যাতে নেক্সট টাইমে সামনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে, যেই আসুক, তারা যেন ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। আমাদের ঐতিহ্যর চেতনাটার সাথে আমাদের সমকালীন চেতনাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করেছি। যে আমাদের এই শোভাযাত্রায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ চারুকলা অনুষদ থেকে যে শোভাযাত্রাটা আয়োজন করছি, সেখানে বেশিরভাগ মানুষ আসলে এটাতে অংশ নেবে। এবারের বর্ষবরণের আয়োজনে চারুকলার 26তম ব্যাচ অংশ নিচ্ছে না বলে যে বিবৃতি এসেছে, এই প্রসঙ্গে ডিন জানান কোনো একটা নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে আয়োজন করার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। আমাদের দিক থেকে কোনো 26 ব্যাচ নিয়ে কখনোই কোনো আপত্তি ছিল না। যেখানে বর্তমান ছাত্র, সাবেক শিক্ষার্থী, শিক্ষক, বন্ধুর মতন সবাই গলায় হাত, মানে হাতে হাত রেখে কিন্তু কাজ করে, গলায় গলায়। এদিকে রমনা বটমূলে এবারও অনুষ্ঠিত হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। এ প্রসঙ্গে ছায়ানটের নিজস্ব যোগাযোগ মাধ্যমে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী জানান, বাঙালির চেতনাকে কখনো বিলুপ্ত করা যাবে না। সংস্কৃতি মানুষের চেতনায় থাকে, স্মৃতিতে থাকে, নানান রকম ঐতিহাসিক নিদর্শনে থাকে, সংস্কৃতি ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকে। কাজেই সংস্কৃতি অনেক বড় ব্যাপার, এবং শিক্ষাকে আমরা মেরুদণ্ড বলি, আসলে আমাদের মেরুদণ্ড হওয়া উচিত আমাদের সংস্কৃতি। যত বাধাই আসুক, বাঙালির আত্মপরিচয়ের অন্যতম সংস্কৃতি নববর্ষ উদযাপন কোনোভাবেই থামানো যাবে না বলে মত সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 36 টাকা কেজি দরে ধান ও গম এবং 49 টাকা করে চাল কিনবে সরকার। আগামী 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে এই 3 পণ্য ক্রয় বা সংগ্রহ করা হবে। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে ব্রিফিং এসব জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 3 লাখ টন আর চাল 14 লাখ টন নির্ধারণ করা হয়েছে। আমদানি নির্ভর হওয়ায় গম সংগ্রহের বিষয়টি নির্ধারিত হয়নি। এ সময় কৃষি উপদেষ্টা জানান, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ধানের উৎপাদন বেশি হবে বলে আশা করা হচ্ছে। ধান প্রতি কেজি 36 টাকা স্যার তো বললেন, আর চাল প্রতি কেজি 49 টাকা, আর গম প্রতি কেজি 36 টাকা। পরিমাণটা হচ্ছে ধানের জন্য 3.5 লাখ মেট্রিক টন আর চালের জন্য 14 লাখ মেট্রিক টন।
গমের জন্য আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করি না, যতটুকু পাওয়া যায়। 24 এপ্রিল আগস্ট পর্যন্ত চলবে, এটা আগস্ট পর্যন্ত চলবে। উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ। আপনারা যখন শুরু হয়, হাওরে অলরেডি অল্প অল্প পরিমাণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল, অনলাইন ও প্রক্সি এই 3 পদ্ধতি রাখার পক্ষে মত নির্বাচন কমিশনের। এ নিয়ে বিস্তৃত পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হচ্ছে পরামর্শক কমিটি। বুধবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এইসব কথা জানালেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশি নাগরিক হয়েও বর্তমানে অন্তত 1.5 কোটি প্রবাসী ভোটাধিকারের বাইরে। এই অবস্থায় প্রবাসীদের ভোটদানের সুযোগ দিতে মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালা করে নির্বাচন কমিশন। যেগুলো আমরা আসলে বলি না। বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মশালায় প্রবাসীদের জন্য 3টি ভোটিং পদ্ধতির পক্ষে বিপক্ষে মতামত উঠে এসেছে। তাই প্রবাসীদের ভোটে যুক্ত করতে 3টি পদ্ধতি নিয়ে আসার কথা ভাবছে ইসি। একটি অ্যাডভাইজারি টিম গঠন করব, আজকেই সেটা গঠন করা হবে। 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। বড় পরিসরে প্রবাসীদের ভোটে আনতে আবারও প্রক্সি ভোটের পক্ষে ইসির সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। আমরা যদি অনেক ভোটারকে আনতে চাই, অ্যাপারেন্টলি ইলেকশন কমিশনের কাছে মনে হচ্ছে যে প্রক্সি ভোটটাই সম্ভবত আমাদের সামনে, যদি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমরা আনতে চাই, এটাই হচ্ছে পসিবলি নাম্বার 1 অপশন। যে পদ্ধতিতেই হোক, প্রবাসীদের আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে বলে জানায় নির্বাচন কমিশন। আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলে মনে করছে বিএনপি। তাই দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। বিএনপির সংবিধান সংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রের ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। বলেন, বিএনপি ৫৫ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। অবশ্যই এইটা একটা বিষয় থাকবে যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে। গাজীপুরের সাফারি পার্ক থেকে লেমুরের মতো দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাফারি পার্কটি পরিদর্শনে যান তিনি। এ সময় প্রাণী চুরির ঘটনায় তদন্ত চলছে জানিয়ে উপদেষ্টা সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানান। গত 23 মার্চ গভীর রাতে পার্কের বেষ্টনী থেকে 3টি লেমুর চুরি হয়। এই ঘটনায় পরে বদলি করা হয় পার্কের 2 কর্মকর্তা সহ 3 জনকে। চাঁদপুর সদরে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে মা ছেলে সহ 3 জনের করুণ মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার বাখরপুর গ্রামের খাদিজা আক্তার, তার ছেলে আবু বক্কর সিদ্দিক এবং মনসুরা নামে সাবদি এলাকার অপর এক শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোসল করতে গিয়ে ছেলে আবু বক্কর পানিতে তলিয়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মাও পানিতে ডুবে মারা যান। অন্যদিকে সাবদি এলাকায় বাড়ির পুকুরে ডুবে মারা যায় মানসুরা নামে 2 বছরের এক শিশু। জানিয়ে দেব খেলার খবর। নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে কাল। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে সকাল 10:30টায়। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেবে 6টি দল। থাইল্যান্ডের পর 13 এপ্রিল আয়ারল্যান্ড, 15 এপ্রিল স্কটল্যান্ড, 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও 19 এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল।
আমরা খুব ভালোটা স্টার্ট দিব। আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। আশা করছি যে আমাদের ভালো একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই দোয়া করুন আমরা যেন ভালোভাবে খেলে এবং চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে যেতে পারি। সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে কথা জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। মাঠ বুঝে পাওয়ার পরই নতুনভাবে গঠন করা হবে গ্রাউন্ডস কমিটি। দর্শকের আসন সারিতে রঙিন চেয়ার, উপরে দেওয়া শেড, বসানো হয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন। তাতে নামের সঙ্গে সঙ্গে ঢাকা স্টেডিয়ামের চিত্রটাই পাল্টে গেছে। কিন্তু যেখানে বল দখলে লড়াই হবে সেই মূল মাঠের অবস্থা এখনো সেরা বলা যাবে না। 2021 সালে 98 কোটি টাকা বাজেটে শুরু হওয়া সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। পরে সময় বাড়ানোর পাশাপাশি বেড়ে যায় খরচের অঙ্ক। সবশেষ 57 কোটি টাকা বাড়িয়ে মোট 155 কোটি টাকায় 2024 সালের জুনে এবং পরে ডিসেম্বরে প্রকল্পের শেষে সময় ধরা হয়। ক্যালেন্ডার পাল্টে গেলেও এখনো শেষ হয়নি কাজ। বুধবার বাফুফে কর্তারা স্টেডিয়াম পরিদর্শনে যান। গ্যালারি, স্পেনের মাদ্রিদ থেকে আনা ফ্লাডলাইট নিয়ে সন্তুষ্ট হলেও ফুটবল পিচটা নিয়ে এখনো স্বস্তিতে নেই তারা। আনঅফিশিয়ালি আপনি বলতে পারেন, কিন্তু আমরা এনিওয়ে বুঝে নিয়েছি, বিকজ আমরা কিন্তু এনএসসির সাথে অলরেডি কাজ করছি। বাট এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু। সো ওটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং এনএসসি অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে কাজ করছে। ওটা শীঘ্রই যে ফর্মালিটিস সেটা কিন্তু অফিসিয়াল ফর্মালিটিসটা হয়ে যাবে। ইটস অলরেডি ইন দ্য প্রসেস। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মিশনে বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে ভারতের সাথে ড্র করে ঝুলিতে পুড়েছে 1 পয়েন্ট। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে খেলবে হামজা তোপুরা। এই ম্যাচটিকে ঘিরে বাড়তি আয়োজনে বাফুফে। ফুটবল স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলি আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে এটা করে নিব। এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে, 3 মেম্বার একটা কমিটি করা হবে। একটি গ্রাউন্ডস কমিটি ইতিমধ্যে আমাদের সময়তে সভাপতি সিদ্ধান্ত দিয়েছে, আজ কালকের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। জুনের আগে স্টেডিয়ামে পুরো দায়িত্ব বুঝে পাবে কিনা বাফুফে, সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত, কারণ হিসেবে বন্দরে যানজটের দাবি। ব্যবসার জন্য বাংলাদেশ সেরা, মন্তব্য প্রধান উপদেষ্টার। বিনিয়োগ সম্মেলনে 4 প্রতিষ্ঠানকে সম্মাননা। আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। 26 জনের বিরুদ্ধে মিলেছে প্রমাণ। চারুকলায় ভিন্ন আবহে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি, কোনো কমতি নেই বলে আশ্বাস শিক্ষকদের। এই ছিল এখনকার মতো, আর এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।